কোন মামলা আদালতে তোলা হবে, কোন মামলার রায় কি হবে নির্ধারণ করে দিতেন হাসিনা, মুখ খুললেন সাবেক বিচারপতি সিনহা। তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান হওয়া উচিত, ভারতীয় সংবাদ মাধ্যমকে ডক্টর ইউনূস। ত্রিপুরার ডুম্বুরবাদ অভিমুখে ইনকিলাব মঞ্চের লং মার্চ। ভারত যুদ্ধরত দেশের সঙ্গে বাংলাদেশের তুলনা করায় প্রশ্ন বিএনপির, উপযুক্ত জবাবের হুঁশিয়ারি, জাতীয় সরকারি ৩১ দফা বাস্তবায়ন। হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাহজাহান খান ৭ দিনের রিমান্ডে, সাবেক ভূমিমন্ত্রীর ছেলে তমাল অবৈধ অস্ত্রসহ গ্রেপ্তার। এবং বঙ্গবন্ধুর খুনিদের মতো হাসিনাকেও দেশে এনে বিচার করা সম্ভব, অস্ট্রেলিয়ার গণমাধ্যমের বিশ্লেষণ, আলোচনার প্রত্যর্পণ চুক্তি। দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শাহজাহান মনি। এবারে বিস্তারিত। কোন মামলা আদালতে তোলা হবে আর কোন মামলার রায় কি হবে তাও নির্ধারণ করে দিতেন শেখ হাসিনা। দেশ টিভির সাথে আলাপকালে সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা এমন অভিযোগ তুলে ধরেন। শুধু তাই নয়, কেন তাকে পদত্যাগ করতে হলো আর কোন কারণেই দেশ ছাড়তে হলো সে বিষয়ে মুখ খুলেছেন দেশ টিভির কাছে। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া প্রধান বিচারপতি সিনহা ২০১৭ সালের ১১ নভেম্বর হঠাৎ দেশ ত্যাগ করেন। তবে পেছনের গল্প কি তা হয়তো জানা হয়নি দেশবাসীর। দীর্ঘদিন পর দেশ ত্যাগের কারণ হিসেবে চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন দেশ টিভির কাছে। কানাডা থেকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান কিভাবে তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল এবং সে সময় কি কি ঘটেছিল তার সঙ্গে। এই ডিজিএফআই চিফ সাইফুল আবেদিন, সে তো রাত্রে এসে আমাকে পিরাপিরি করতো, মিডনাইটে চলে আসতো। আমি যদি রায়টা সরকারের পক্ষে দিতাম, আজকে সুপ্রিম কোর্ট চলে যেত, একেবারে কোথায় চলে যেত আমি জানি না। সাক্ষাৎকারে তুলে ধরেন কি কি অন্যায় কাজ করতে বাধ্য করত শেখ হাসিনা। কোন মামলাটা কোর্টে তুলতে হবে, কোনটা হিয়ারিং করতে হবে, এইটাও কিন্তু প্রধানমন্ত্রী নিজে রেগুলেট করতেন। সবগুলাই প্রধানমন্ত্রীর অনুমতি ছাড়া হতো না। শুধু তাই নয়, তার কথা অমান্য করার অপরাধে ডিজিএফআই ও তার নির্ধারিত কিছু বিচারক দিয়ে হয়রানির কথাও তুলে ধরেন সিনহা। এই বিচারকরা সেখানে ক্ষান্ত হন নাই, তারা হাইকোর্টের বিচারকদের সঙ্গে রাত্রে আলাপ করে আমার বিরুদ্ধে অনেকগুলা প্রোপাগান্ডা দিয়েছে। অভিযোগ করেন সংবিধান লঙ্ঘন করে আব্দুল ওহাবকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করলে অবৈধভাবে অনেককে বরখাস্ত করেন তিনি। একেবারে সুপ্রিম কোর্টটাকে চেঞ্জ করে নিলেন, অ্যাডমিনিস্ট্রেশন চেঞ্জ করে দিলেন, এটা কিন্তু উনি পারেন না। কারণ হলো কোনো অফিসার, আমি প্রধান বিচারপতি হিসেবে আমি আমার রেজিস্ট্রি থেকে যদি আমি সরাতে চাই, তাহলে গভর্নমেন্ট অর্ডার জিও লাগে মিনিস্ট্রি, আমি প্রপোজাল পাঠাবো, গভর্নমেন্ট অ্যাপ্রুভ করতে হবে। অর্থাৎ হলো সরকারের সাথে আঘাত করে এই কাজগুলা করতে। ক্ষমতার অপব্যবহার করে রাজুকের প্লট বরাদ্দ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক প্রধান বিচারপতি সিনহার বিরুদ্ধে মামলা করে দুদক। তবে অভিযোগ মিথ্যা প্রমাণ করতে প্রস্তুত সাবেক এই প্রধান বিচারপতি। এমনটাই জানিয়ে ঠিক কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের জবাবে তিনি জানান গ্রিন সিগন্যালের অপেক্ষা। আমার পক্ষ থেকে সরকারের কাছে বিভিন্ন আমার একটু ওয়েলউইশার আছে, তারা কিন্তু এটা যদি পাওয়া যায় তাহলে আমি অবশ্যই দেশে যাব। আমি যাওয়ার জন্যই আমি অস্থির। সরকার পরিবর্তনের পর কিছু জায়গায় চাঁদাবাজি বেড়ে গেছে উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটি সুশৃঙ্খল বাংলাদেশ উপহার চান সিনহা। যে চাঁদাবাজি আগে ছিল আওয়ামী লীগের পান্ডারা, এখন কোন দলের পান্ডারা এই চাঁদা চান? যে অপরাধী তাকে প্রোটেকশন না দেব, এটাই আমি ইন্টারিম গভর্নমেন্টের কাছ থেকে প্রত্যাশা করি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। ভারতের সাথে দীর্ঘদিনের অমীমাংসিত তিস্তার পানি বন্টন চুক্তি নিয়ে মতপার্থক্য নিরসনে অন্তর্বর্তীকালীন সরকার কাজ করতে চায় বলে জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক নিয়ম মেনে তিস্তার পানি বন্টন সমস্যার সমাধান করতে হবে বলেও মন্তব্য করেন তিনি। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন ডক্টর ইউনূস। বিস্তারিত রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু তিস্তা নদীর পানি বন্টন। তিস্তার চুক্তি হবে ভারতের এমন আশ্বাসের পর কেটে গেছে কয়েক যুগ। মনমোহন সিংয়ের পর নরেন্দ্র মোদীর 10 বছর কেটে গেলেও আশার আলো দেখেনি তিস্তা নদীর পানি বন্টন চুক্তি।
ভারত বাংলাদেশ দ্বিপাক্ষিক বৈঠকে তিস্তার পানি ব্যবস্থাপনা নিয়ে যখন আলোচনা এবং সমঝোতা চলছে, তখন তিস্তায় ভারত থেকে আসা পানির ঢলে বন্যা ও ভাঙনের শিকার হয়েছে রংপুরের বিস্তীর্ণ এলাকা। তিস্তার পানি নিয়ে উত্তরের জনপদের মানুষের দুর্ভোগ বহুদিনের। এই বাস্তবতার মধ্যেই বাংলাদেশ ভারতের মধ্যে তিস্তার পানি বন্টন চুক্তির বিষয়ে মত পার্থক্য সমাধানে ভারতের সাথে আলোচনার আগ্রহ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান নোবেলজয়ী ডক্টর ইউনূস। এমন তথ্যই জানিয়েছে ভারত ভিত্তিক বার্তা সংস্থা পিটিআই। শুক্রবার ঢাকায় সরকারি বাসভবন যমুনায় বার্তা সংস্থাটিকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন সরকার প্রধান। এ সময় অধ্যাপক ইউনূস আরও উল্লেখ করেন, দুই দেশের মধ্যকার পানি বন্টনের বিষয়টি অবশ্যই আন্তর্জাতিক আইন মেনে হতে হবে। এক্ষেত্রে বাংলাদেশের মতো ভাটির দেশগুলোর অধিকার সমুন্নত রাখার সুনির্দিষ্ট অধিকারের কথা মনে করিয়ে দেন প্রধান উপদেষ্টা। এক প্রশ্নের উত্তরে ডক্টর ইউনূস বলেন, ভারতের উপর চাপ নয়, যৌথ আলোচনার মাধ্যমে সমাধানের পথে হাঁটতে আগ্রহী তিনি। এছাড়া দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের চেতনার পুনরুজ্জীবন হওয়া দরকার বলে মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। সার্ক মহৎ উদ্দেশ্যে যাত্রা করলেও এর কার্যক্রম শুধু কাগজে কলমে উল্লেখ করে আক্ষেপ প্রকাশ করেন ডক্টর ইউনূস। রায়হান কবি শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে লং মার্চ করে 5 দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বাংলাদেশের বিরুদ্ধে ভারতের পানি সন্ত্রাসের প্রতিবাদ ও আন্তঃসীমান্ত নদীগুলোতে ভারতের একতরফা ও অবৈধ সব বাঁধ উচ্ছেদের দাবিতে এই লং মার্চ হয়। শুক্রবার ছাত্র জনতার অংশগ্রহণে রাজধানীর শাহবাগ থেকে 10টি ট্রাক যোগে শুরু হয় লং মার্চটি। বিকেল 4টায় সমাবেশে মিলিত হয় কুমিল্লা টাউন হলে। সহকর্মীদের সঙ্গে নিয়ে আপনপুর রিপোর্ট। সম্প্রতি ভারতের ডুম্বুর বাঁধ খুলে দিলে পানিতে ডুবে কুমিল্লা, ফেনী, নোয়াখালী এবং লক্ষ্মীপুর সহ বাংলাদেশের 12টি জেলা। বছরের পর বছর ধরে চলছে ভারতের এই কার্যক্রম। এবার এরই বিরুদ্ধে প্রতিবাদে দাঁড়িয়েছে হাজারো ছাত্র জনতা। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ভারতের অবৈধভাবে বাঁধ নির্মাণের প্রতিবাদে ত্রিপুরার ডুম্বুর বাঁধ অভিমুখে এই লং মার্চ। আর হচ্ছে যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো ভেঙে ফেলা দরকার, নাহলে আমাদের বাংলাদেশে খুব কষ্ট হয়, সমস্যা হয়। ইদানিং সম্প্রতি ফেনীতে আমাদের অনেক মানুষ মারা গেছে। ভারতের একক সিদ্ধান্তে স্বৈরাচার হাসিনার সহযোগিতায় এসব বাঁধ নির্মাণ করে নিজেদের সুবিধা হাতিয়ে নিচ্ছে বলে দাবি করেন নেতাকর্মীরা। এতদিন যে ফ্যাসিস্ট সরকার, দিল্লি শাসিত সরকার আমাদের এখানে ছিল, এই ফ্যাসিস্টকে হারানোর পর তারা তাবেদারি বাদ দিয়ে আমরা নতুন রাষ্ট্র নির্মাণ করতে চাই। ভারতের নির্মাণ করা সব বাঁধ ভেঙে দেওয়ার দাবি জানান তারা। আমরা ভারতের নির্মিত বাঁধ ভাঙার প্রতীকী কর্মসূচি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। শুক্রবার সকালে 10টি ট্রাক যোগে ঢাকার শাহবাগ থেকে ডুম্বুর বাঁধ অভিমুখে মার্চ শুরু করে ইনকিলাব মঞ্চ। দুপুর 2টায় পথসভা করে কুমিল্লার চান্দিনায়। কুমিল্লা টাউন হলে আয়োজন করা হয় সার্বভৌম সমাবেশ। ঢাকার লং মার্চ সেখানে মিলিত হয়। 5 দফা দাবি উত্থাপন করেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি। ভারতের সমস্ত অবৈধ বাঁধ ভেঙে ফেলার দাবিতে অতি সত্বর জাতিসংঘ এবং সমস্ত আন্তর্জাতিক ফোরামকে অন্তর্ভুক্ত করে ভারতের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সমাবেশ শেষে টাউন হল থেকে পদযাত্রা করে লং মার্চটি বিবির বাজার স্থলবন্দর অভিমুখে রওনা হয়। নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিকেল 5:30টায় নগরীর রাজগঞ্জ বাজার এলাকায় গিয়ে শেষ হয়। আপনপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। তারেক রহমানের প্রতিশ্রুতি অনুযায়ী সরকার পতনে যারা কাজ করেছে তাদের সাথে নিয়ে বিএনপি জাতীয় সরকার করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্রবিরোধী কাজ যারা করছে তাদের ঐক্যবদ্ধভাবে খুঁজে বের করতে হবে বলেও দাবি তার। আর পর্যবেক্ষণের নামে বাংলাদেশকে যুদ্ধরত দেশের সাথে তুলনা করে ভারত প্রশ্নের জন্ম দিচ্ছে বলেও মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। শুক্রবার রাজধানীর রামপুরার মৌলভীটেক এলাকায় ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত রিকশা চালক মোহাম্মদ সাগরের পরিবারকে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার।
এ সময় শোক সন্তপ্ত পরিবারের সাথে সহমর্মিতা জানিয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পতিত সরকারের দোসররা কালো টাকা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সেই সঙ্গে বাংলাদেশকে যুদ্ধরত দেশের সঙ্গে তুলনা করে ভারতের প্রতিরক্ষা মন্ত্রীর বক্তব্য প্রশ্নের জন্ম দিচ্ছে। ভারতের প্রতিরক্ষা মন্ত্রী আপনার ইউক্রেন, রাশিয়া বা ওখানে ইসরায়েল হামাসের সাথে বাংলাদেশের এখানে তুলনা করলেন কেন? এইসব বিষয়গুলি, এইসব বক্তব্যগুলি একটা বড় প্রশ্নের জন্ম দিচ্ছে মানুষের মনে। যদি কেউ আমাদের দিকে অশুভ দৃষ্টি নিয়ে তাকায়, আমরা ঠিক তার উপযুক্ত জবাব দিতে প্রস্তুত আছি। এদিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বাংলাদেশ পিপলস পার্টি, ন্যাপ ভাসানী ও গণফোরাম একাংশের সাথে লিয়াজো কমিটির বৈঠক করে বিএনপি। বৈঠক শেষে জাতীয় ঐক্যের বিকল্প নেই দাবি করেন বিভিন্ন দলের নেতারা। সংবিধানকে এমনভাবে অপব্যবহার করা হয়েছে, প্রশাসনকে ব্যবহার করা হয়েছে, এগুলো আমাদেরকে সবাই সম্মিলিতভাবে একটা জাতীয় ঐক্যের ভিতর দিয়ে আমাদের এগুলিকে নির্মূল করতে হবে। জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। আমরা কোনো অবস্থায় এই জাতীয় যে ঐক্য গড়ে উঠেছে ছাত্র জনতার আন্দোলনের ভিতর দিয়ে, সেটাকে আমরা ধরে রাখতে চাই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশকে স্থিতিশীল রাখতে কাজ করতে হবে ঐক্যবদ্ধভাবে। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে প্রয়োজনে সংশোধন করে জাতীয় সরকারের মাধ্যমে 31 দফা বাস্তবায়ন করতে চায় বিএনপি। রাষ্ট্রবিরোধী কার্যক্রম চলছে, এগুলোতে পেছনে কারা আছে এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ চেষ্টা করতে হবে। যারা এই আন্দোলন সংগ্রামে শেখ হাসিনার পতনের জন্য রাস্তায় ছিলেন, কাজ করেছেন, সবাইকে নিয়ে একটা জাতীয় সরকার হবে, যেই সরকার 31 দফা বাস্তবায়ন করবে। প্রয়োজনে 31 দফাতে যদি আরও কিছু পরিবর্তন আনার দরকার হয় সেটাও করা হবে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর দেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন হয়েছে তার সাথে তাল মিলিয়ে যুগপথের রাজনৈতিক দলগুলো চলতে চায় বলেও জানান আমির খসরু মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের মানুষের মনোজগতে একটা বড় ধরনের পরিবর্তন আসছে। তারা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, তারা আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা পূরণে আমরা জনগণের যে মনের মধ্যে যে মনোজগতের যে পরিবর্তন হয়েছে তার সাথে আমাদেরকে চলতে হবে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। এদিকে বিশ্ব শান্তি বজায় রাখতে সামরিক বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রাশিয়া, ইউক্রেন ও ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের পরিস্থিতির কথা উল্লেখ করে তার দেশের সামরিক কমান্ডারদের এসব ঘটনা প্রবাহ বিশ্লেষণের পরামর্শ দেন রাজনাথ। এই সাথে চীনের মতো প্রতিবেশী দেশগুলোর ব্যাপারেও সজাগ থাকার নির্দেশ দেন তিনি। এ নিয়ে আরও জানাচ্ছেন রায়হান কবির শুভ্র। বৈশ্বিক অস্থিরতার ওপর সতর্ক নজর রাখতে এবং অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত থাকতে ভারতের সশস্ত্র বাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। বৃহস্পতিবার উত্তরপ্রদেশের লখনৌতে জয়েন্ট কমান্ডার্স কনফারেন্সে এই নির্দেশ দেন তিনি। কনফারেন্সের দ্বিতীয় ও শেষ দিন বক্তৃতা করেন রাজনাথ সিং। বক্তব্যে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং কোনো যুদ্ধে জড়ালে ভারত যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেসবের জন্য প্রস্তুতি নেওয়ার উপরেও জোর দেন তিনি। लेकिन आज जैसी वैश्विक परिस्थितियां हैं उनको देखते हुए मैंने यही सारे अपने आर्मी कमांडर्स को मैंने कहा था कि विश्व में शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। इस उद्देश्य से कहा था ताकि किसी भी सूरत में हमारी शांति भंग। ভারতকে একটি শান্তিপ্রিয় দেশ উল্লেখ করে রাজনাথ সিং বলেন, সশস্ত্র বাহিনীকে প্রয়োজনে শান্তি রক্ষা করতে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে। চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস সংঘাত এবং বাংলাদেশের উত্তেজনাকর পরিস্থিতির মতো অন্যান্য বৈশ্বিক অস্থিরতার কথা উল্লেখ করেন তিনি। কমান্ডারদের এই পরিস্থিতিগুলো বিশ্লেষণ, ভবিষ্যতের চ্যালেঞ্জের পূর্বাভাস এবং অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান। शांति की स्थापना के लिए और स्वयं भारत में भी शांति की स्थापना के लिए सदैव हम लोगों को युद्ध के लिए तत्पर रहना चाहिए, तैयार रहना चाहिए। ভারতের উত্তরাঞ্চলীয় সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর সমস্যা নিয়ে ব্যাপক বিশ্লেষণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন রাজনাথ সিং। সেগুলো এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি চ্যালেঞ্জ তৈরি করছে বলে মন্তব্য করেন তিনি।
মহাকাশ এবং ইলেকট্রনিক যুদ্ধে সক্ষমতা বিকাশের ওপরও জোর দেন রাজনাথ সিং। সামরিক নেতৃত্বকে কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে সর্বশেষ প্রযুক্তিগত অগ্রগতির ব্যবহার বাড়ানোর দিকে মনোনিবেশের আহ্বান জানান। প্রযুক্তিগত উপাদানগুলো সরাসরি কোনো সংঘাত বা যুদ্ধে অংশ নেয় না, তবে তাদের পরোক্ষ অংশগ্রহণ অনেকাংশেই যুদ্ধের গতিপথ নির্ধারণ করে বলে মন্তব্য করেন ভারতের এই প্রতিরক্ষামন্ত্রী। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি। ধানমন্ডিতে ছাত্র জনতার আন্দোলনে শহীদ কিশোর আব্দুল মোতালেব হত্যা মামলায় আওয়ামী লীগের সভাপতি মণ্ডলী সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। শুক্রবার তদন্ত কর্মকর্তা তাকে 10 দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করলে ঢাকার সিএমএম ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন তার রিমান্ড মঞ্জুর করেন। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। কড়া নিরাপত্তায় শুক্রবার বিকেলে ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় আনা হয় সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে। আদালতে 10 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মহানগর ম্যাজিস্ট্রেট মাহবুব হোসেন 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আসামির বিরুদ্ধে 10 দিনের প্রসিকিউশন পক্ষ রিমান্ড আবেদন দাখিল করেন। পরবর্তীতে আমরা রাষ্ট্রপক্ষে আইনজীবীরা সহায়তা করি এবং বিজ্ঞ আদালত ঘটনা শুনে এই যেহেতু আব্দুল মোতালেব মারা গিয়েছেন ঘটনাস্থলে, এর কারণে এই আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এই জন্য আমরা চাচ্ছিলাম উনার রিমান্ড বাড়ির পূর্বক উনাকে যেন স্বাস্থ্য বড় যে কোনো হসপিটালে চিকিৎসাধীন রাখা হয়, কিন্তু মাননীয় আদালত সেই বিষয় বিবেচনায় মাত্র 7 দিনের পুলিশ রিমান্ড দিয়েছিলেন। স্বৈরাচার সরকার পতন আন্দোলনের দাবিতে গেল 4 আগস্ট ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় অফিসের সামনে বিক্ষোভ করেছিল ছাত্র জনতা। সে সময় মাথায় গুলি লাগে 14 বছরের কিশোর আব্দুল মোতালেবের। সেখানেই প্রাণ হারায় মোতালেব। ছেলে হত্যার দাবিতে 27 আগস্ট মামলা করে বাবা আব্দুল মতিন। বৃহস্পতিবার মধ্যরাতে এই মামলার অন্যতম আসামি আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানকে গ্রেপ্তার করা হয়। নিয়াজ মোর্শেদ, দেশ টিভি, ঢাকা। সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের ছেলে শিরহান শরীফ তমালকে গ্রেফতার করেছে র্যাব। পাবনার ঈশ্বরদী থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব 12 জানায় শিরহানের কাছ থেকে বিদেশি একটি পিস্তল, একটি ম্যাগাজিন, 4 রাউন্ড গুলি ও 10 পিস ইয়াবা জব্দ করা হয়। এ সময় তার প্রাইভেট কারটিও জব্দ করা হয়। শিরহান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি। এছাড়া ব্যবসা প্রতিষ্ঠান ও মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা ও ভাঙচুর ছাড়াও সাংবাদিকদের উপর আক্রমণেরও অভিযোগ রয়েছে তমালের বিরুদ্ধে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে একাধিক মামলাও হয়েছিল। প্রত্যর্পণ চুক্তির শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 2 খুনিকে ফেরত দিয়েছিল প্রতিবেশী দেশ ভারত। এদের একজনকে ঝুলানো হয় ফাঁসিতে। শিক্ষার্থী জনতা হত্যা মামলায় পলাতক শেখ হাসিনাকেও একইভাবে ভারত থেকে ফেরানো সম্ভব। এ নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন করেছে অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য কনভারসেশন। লুৎফুর কবিরের রিপোর্টে বিস্তারিত। 2013 সালে শেখ হাসিনার শাসনামলে প্রতিবেশী ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তি হয় বাংলাদেশের, যে চুক্তিটি সংশোধন হয় 2016-তে। দুদেশের অপরাধীদের ফেরত চাওয়ার প্রক্রিয়া সহজ এবং বিচারের মুখোমুখি করতেই চুক্তিতে পৌঁছায় শেখ হাসিনা ও মোদি সরকার। সে সময় উভয় দেশেই এই প্রত্যর্পণ চুক্তিতে পৌঁছাতে ছিল মরিয়া। 5 আগস্ট গণ অভ্যুত্থানে পালিয়ে ভারতে আশ্রয় নেয়া শেখ হাসিনার বিরুদ্ধেও বিচারের প্রক্রিয়া শুরুর পথে। কোটা সংস্কার থেকে শুরু করে সরকার বিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডে তার বিরুদ্ধে জমছে মামলার পাহাড়। ফলে শেখ হাসিনাকে ভারত থেকে দেশে এনে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি। নয়াদিল্লি ঢাকার মধ্যকার প্রত্যর্পণ চুক্তির আওতায় শতাধিক মামলার আসামি শেখ হাসিনাকে ফেরত চাইতে পারে ঢাকা। এ নিয়ে বিশ্লেষণধর্মী সংবাদ মাধ্যম দ্য কনভারসেশনে উঠে এসেছে 1975-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যাকাণ্ডে জড়িত 2 অপরাধী রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মাজেদকে 2020 সালে ভারত থেকে ফেরাতে ভূমিকা রাখে ওই চুক্তি। এর মধ্যে সে বছর 11 এপ্রিল আব্দুল মাজেদের মৃত্যুদণ্ড কার্যকর হয়। অপরদিকে 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা প্রধান অনুপ চেটিয়াকেও ফেরত দেয় বাংলাদেশ সরকার।
ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে ভারত থেকে ফেরাতে শেখ হাসিনাকে প্রত্যর্পণ চুক্তি কতটুকু কাজে দেবে, অথবা নয়াদিল্লি কি আদৌ তাকে ফেরত দেবে। বঙ্গবন্ধু হত্যায় জড়িতদের ফেরত আনা গেলে গণহত্যায় অভিযুক্ত শেখ হাসিনাকেও চাইলে ফেরত দিতে পারে দেশটির সরকার। এ নিয়ে অস্ট্রেলীয় ভিত্তিক সংবাদ মাধ্যম কনভারসেশনে আরও এসেছে, চুক্তি থাকলেও রাজনৈতিক বিবেচনায় তা বাধার মুখে পড়তে পারে। এ বিষয়টি সামনে এনে শেখ হাসিনাকে ঝুঁকিতে না ফেলতে ঢাকার হাতে নাও তুলে দিতে পারে দিল্লি। আর তিনি যদি ভারতের রাজনৈতিক আশ্রয় চেয়ে বসেন, সেক্ষেত্রে প্রত্যর্পণ চুক্তি অর্থহীন হয়ে পড়বে। লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে সংবর্ধনা দেওয়া হয়েছে তার নিজ জেলা পটুয়াখালীতে। এ সময় নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণাও দেন নূর। সহকর্মী সাইদ ইব্রাহিমের তথ্য ছবিতে আরও জানাচ্ছেন আপন অপু। রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন পাওয়ায় গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূরকে সংবর্ধনা দেয়া হয়েছে তার নিজ জেলা পটুয়াখালীতে। শুক্রবার বিকেলে পটুয়াখালীর ঝাউতলা শহীদ মিনার চত্বরে নূরকে সংবর্ধনা দেয় জেলা গণ অধিকার পরিষদ। নিবন্ধন পাওয়ার পর পটুয়াখালীতে এটি নূরের প্রথম সফর। সংবর্ধনায় অংশ নিয়ে তিনি বলেন, দেশের বিভিন্ন স্থানে দখলদারত্ব চলছে, ছাত্র জনতা এর জন্য জীবন দেয়নি। অবৈধ অস্ত্র উদ্ধারের মতো যৌথ বাহিনীর মাধ্যমে দখলদার চাঁদাবাজ মাফিয়াদের বিরুদ্ধে অভিযান চালাতে সরকারকে আহ্বান জানায় নূর। দখল হয়ে যাচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান দখল হয়ে যাচ্ছে, মানুষের ক্ষেত দখল হয়ে যাচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য যেমনি ভাবে যৌথ বাহিনী নামানো হয়েছে, অনতিবিলম্বে এই দখলদারের চাঁদাবাজ মাফিয়াদের দমন করার জন্য এই যৌথ বাহিনীকে দিয়ে সন্ত্রাস বিরোধী কার্যক্রম পরিচালনা করতে হবে। সফলতার জন্য নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে গণ অধিকার পরিষদ সভাপতি আগামী সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দেন। গত ৫৩ বছরে ক্ষমতার পরিবর্তনের পরে যারা এই ক্ষমতায় বসেছে একই চিত্র এবং চরিত্র দেখেছি। এই পুরানো জঞ্জাল আর থাকতে চাই না। আগামী সংসদে গণ অধিকার পরিষদের ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে। ম্যাক্সিমাম প্রার্থী যাদের বয়স হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে। এদিন দুপুর থেকেই নুরুল হক নূরকে সংবর্ধনা দিতে পটুয়াখালীর ঝাউতলায় ঢল নামে মানুষের। তাকে স্বাগত জানানো হয় ব্যানার, পোস্টার আর ফেস্টুনে। স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন জেলা গণ অধিকার পরিষদের নেতারা। নিউজ ডেস্ক, দেশ টিভি। ২০০৬ সালের পর থেকে ক্ষমতার বাইরে বিএনপি। এ সময় সম্মেলন হয়নি রাজশাহী জেলা ও মহানগর কমিটির। কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া কমিটিতে চলে সংগঠনটির কর্মকাণ্ড। জাতীয় নির্বাচনের আগে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হওয়ায় বারবার কমিটিতে পরিবর্তন এসেছে, কিন্তু খুব একটা লাভ হয়নি। তবে ছাত্র জনতার অভ্যুত্থানের পর সাংগঠনিকভাবে রাজনীতির মাঠে ঘুরে দাঁড়াতে চায় বিএনপি। কাজী সাহেদের প্রতিবেদন। রাজশাহী জেলা ও মহানগর বিএনপিতে গত ২ বছরের বেশি সময় ধরে দায়িত্ব পালন করছে আহ্বায়ক কমিটি। ৩ মাসের সম্মেলন করার নির্দেশনা দিয়ে কেন্দ্র ওই কমিটি দিয়েছিল। জেলায় আবু সাইদ চাঁদ ও মহানগরে অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা আহ্বায়ক। প্রায় ১৮ বছর রাজশাহীর রাজনীতির মাঠে কোণঠাসা বিএনপি। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে দলটি। আমরা ৫ বছরের সম্মেলন করতে পারিনি, এটা সঠিক। সেটার কারণে যে আমরা কোথাও বাড়িতে বেরোলে কুত্তাকে যেভাবে মানুষ মারে না সেভাবে মেরেছে, আমাদের পার্টি অফিস ধ্বংস করেছে, আক্রমণ করেছে, যার জন্য স্বাভাবিক রাজনৈতিক কার্যক্রম চালাতে পারিনি। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশে তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত যেভাবে দল গোছাচ্ছেন, বিএনপি আর ব্যাকফুটে যাবে না। আমরা বিশ্বাস করছি গণতান্ত্রিক পন্থায় কাউন্সিলের মাধ্যমে আমাদের সংগঠন আবার পুনরায় পূর্বের অবস্থাতে ফিরে যাবে। দীর্ঘ সময় পর কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত দল গোছানোর কাজে হাত দিয়েছে বিএনপি। তাই ত্যাগীদের নিয়ে নতুন কমিটি করার দাবি স্থানীয় নেতাকর্মীদের। যারা নিবেদিত প্রাণ বিএনপির, যারা বিএনপিকে ভালোবাসে এবং যারা সর্বোপরি দলের চেন অফ কমান্ড মানে, তাদেরকেই দল আগামী দিনে আবার নেতৃত্বে আনবে। যারা নীতি নির্ধারক পর্যায়ে নেতৃবৃন্দ আছেন, ওনাদের কাছে আমাদের অনুরোধ, যাদের যোগ্যতা আছে তাদেরকে নেতৃত্বে নিয়ে এসে বিএনপিকে আবার পুনর্গঠন করবেন এবং দেশ চালানোর পরিচালনার দায়িত্ব দেবেন। সংকটকালে যারা দলের পাশে থেকে লড়াই সংগ্রাম করেছেন তারা যোগ্য স্থান পাবেন বলে আশ্বস্ত করেন দলটির এই কেন্দ্রীয় নেতা। যারা ত্যাগী, যারা শহীদ জিয়ার আদর্শে বিশ্বাস করে,
যারা বেগম খালেদা জিয়ার আপসীর নেত্রীকে প্রাণ দিয়ে ভালোবাসে, তারেক রহমানকে ভালোবাসে, সেই আদর্শ অনুযায়ী দল আবার পুনর্গঠন। বিএনপির নতুন নতুন পদক্ষেপ ও কর্মসূচি নিয়ে ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এখন লক্ষ্য আগামী জাতীয় সংসদ নির্বাচন। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বরিশাল নগরীর উন্নয়ন ও সংস্কার কাজে নিজেদের পছন্দের ঠিকাদার নিয়োগ দিতেন চাচা ভাতিজা খ্যাত সদ্য সাবেক 2 মেয়র। এসব ঠিকাদারদের মাধ্যমে লোপাট করা হতো কোটি কোটি টাকা। অন্যদিকে অপছন্দের অনেক ঠিকাদারদের পাওনা বিল আটকে করতেন হেনস্থা। এতে করে নগরবাসী বঞ্চিত হয়েছে কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে, আর ভুক্তভোগী ঠিকাদার পরিবারগুলো ভুগেছেন নিদারুণ কষ্টে। বিলম্ব হলেও এসব অনিয়মের বিরুদ্ধে সোচ্চার হচ্ছেন বরিশালবাসী। বিস্তারিত শফিক মুন্সি রিপোর্টে। আমাদের একজন ঠিকাদার মারা গেছে বিনা চিকিৎসায়, 3 মাস ঘরে পড়িয়া, খাইয়া না খাইয়ে সে মারা গেছে। মতিউর রহমান, কাঠপট্টি বাসা, তার ফাইল রয়ে গেছে, তার ফাইলে একটা কালির আঁচড় দেয় নাই। গেল 7 বছর ধরে বরিশাল সিটি কর্পোরেশনে এভাবেই নিপীড়নের শিকার হন কিছু ঠিকাদারেরা। পাওনা টাকা না পেয়ে ভীষণ দিশেহারা তারা। 2013 থেকে 2018 মেয়াদে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালন করেন বিএনপি নেতা আহসান হাবিব কামাল। সে সময় নগরের বিভিন্ন উন্নয়ন ও সংস্কারে প্রায় 350 কোটি টাকার কাজ করেন ঠিকাদারেরা। এসব কাজের অনেক টাকা বকেয়া থাকলেও তা পরিশোধ করেননি সদ্য সাবেক 2 মেয়র চাচা আবুল খায়ের আবদুল্লাহ ওরফে খোকন সেরনিয়াবাত এবং ভাতিজা সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ। বকেয়া না পেয়ে পথে বসেছেন অনেকে। বৈষম্যের শিকার ঠিকাদারেরা সম্প্রতি ঘেরাও করেন নগর ভবন। বর্তমান প্রশাসকের কাছে তুলে ধরেন তাদের পাওনার ফেরিস্তি। সাদেক আবদুল্লাহ যখন মেয়র হয় আমাদের এই অফিসে ঢুকতে দেয় নাই, আমাদের সমস্ত ফাইল তিনি তালাবদ্ধ করে রেখেছে। এরপরে খোকন সেরনিয়াবাত আসার পরে আমরা ভেবেছিলাম হয়তো আমাদের কিছু একটা হবে, তিনি সেই একই কাজ করলেন। কোটি কোটি টাকার কাজ করার কোনো লোক ছিল না, তখন আমরা 2-4-5 লক্ষ টাকার কাজ করে প্রশাসক এবং মেয়র মহোদয়দেরকে সহযোগিতা করেছি। চাচা ভাতিজার করা অনিয়ম নিয়ে মুখ খুলতে শুরু করেছেন সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং বিএনপি নেতৃবৃন্দ। অভিযোগ উঠেছে নিজেদের লোক দিয়ে লোক দেখানো কাজ করে লোপাট করা হয়েছে কোটি কোটি টাকা। আমাদের দলীয় অনেক যারা বোনাফাইড ঠিকাদার, বেসিক্যালি তারা পেশায় ঠিকাদার, তারা ঠিকাদারি কাজ করে কাজের বিল পায় না। এখনো অনেক ঠিকাদার পেন্ডিং বিল নিয়ে আছে। ভাতিজা যখন ছিল তখন সে প্রায় 400 কোটি টাকার মতন টাকা নিয়ে তার ওয়াইফ পলায়নরত ছিল। সেই অবস্থায় কিন্তু তার ধরা পড়ছে। আবার নতুন মেয়র ছিল যে চাচা, সেও 100 কোটি টাকার মতন লোপাট করছে। বিগত মেয়রদের অনিয়মের কথা স্বীকার করে যথাযথ পদক্ষেপ গ্রহণের নিশ্চয়তা দেন এই কর্মকর্তা। তো তারা সিটি কর্পোরেশনে কাজ করছে, ফলে তারা যে টাকা পাওনা আছে সেগুলোতে আমরা বিধি মোতাবেক কত টাকা আমরা দ্রুত পরিশোধ করতে পারি সেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, তাদেরকে জানানো হয়েছে সেটা। গেল 7 বছরে পাওনা টাকা না পাওয়া ঠিকাদারদের পাওনার পরিমাণ প্রায় 70 কোটি। শফিক মুন্সি, দেশ টিভি, বরিশাল। 6 বছর আগে লোকসানের বোঝা মাথায় নিয়ে বন্ধ হয়ে যায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী চিনিকল। একসময় যেখানে শ্রমিকদের কোলাহল ও মেশিনের শব্দে মুখরিত ছিল, সেখানে এখন শুনশান নীরবতা। এতে চরম বিপাকে রয়েছেন আখ চাষিরা। মানবেতর জীবনযাপন করছেন প্রায় 1000 শ্রমিক ও কর্মচারীরা। তারা বলছেন সরকারি প্রতিষ্ঠানটি বন্ধ হয়ে যাওয়ায় অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছেন তারা। নতুন সরকারের কাছে পুনরায় প্রতিষ্ঠানটি চালু করার দাবি তাদের। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। 2020 সালে লোকসানের অজুহাত দেখিয়ে কুষ্টিয়া সুগার মিলের আকমারাই কার্যক্রম স্থগিত করে সদ্য পতন হওয়া স্বৈরাচার শেখ হাসিনা সরকার। এরপর থেকে আর আলোর মুখ দেখেনি ঐতিহ্যবাহী এই শিল্প প্রতিষ্ঠানটি। এতে পরিবার নিয়ে চরম বিপদে পড়ে যায় চিনিকলটির অধীনে থাকা কয়েক হাজার আখ চাষী ও শ্রমিক কর্মচারীরা। 4 বছর ধরে চিনিকলটি বন্ধ থাকায় মানবেতর দিন কাটাচ্ছেন তারা। এমনও শ্রমিক আছে 16 বছর 20 বছরের চুক্তিভিত্তিক এই প্রতিষ্ঠানের সাথে চাকরি করে আসছে। এই মিলটা যখন বন্ধ হয়ে যায় তাদের আসলে কোনো জায়গায় যাওয়ার মতো কোনো জায়গা থাকে না। এই মিলের বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক শ্রমিক কর্মচারী তারা অর্থের অভাবে, চিকিৎসার অভাবে অনেকেই মারা গেছে। আমাদের মিলটা আনুমানিক 4-5 বছর বন্ধ হয়ে গেছে।
তো এখানে 1200 শ্রমিক কর্মচারী ছিল, তারা খুবই কষ্টে জীবনযাপন করছে। ছাত্র জনতার গণ আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর আবারও আশায় বুক বাঁধতে শুরু করেছে এখানকার শ্রমিক কর্মচারীরা। নতুন সরকারের কাছে চিনি কলটি পুনরায় চালু করার দাবি তাদের। এখন যদি আপনারা আপনাদের মাধ্যমে সরকারকে বোঝেন যে আপনারা যে সমস্ত মিলকে আপাতত প্রোডাকশন বন্ধ রাখছেন, এগুলোকে অডিট কমপ্লিট করে এদের পাওনা জানা শেষ করে তারপরে নতুন এখানে বাই প্রোডাক্ট অনেক কিছু করা যাবে। এই চিনি কলগুলি বন্ধ করে দিয়ে স্টপ করে দিয়ে চিনির বাজার 60 টাকাতে 140 টাকা করে বিক্রি করছে, তাহলে পার কেজিতে যদি এত টাকা করে লাভ হয় তাহলে আপনি চিন্তা করেন ওরা লাভ করে, তাহলে মিল কি লস, এই মিল 3 ডবল লাভ হবে। অবিলম্বে এই সুগার মিলগুলো একটা কমিটি তৈরি করে কিভাবে পুনরায় চালু করে শ্রমিক কর্মচারী আখ চাষি সবাইকে বাঁচিয়ে রেখে সোনার বাংলাদেশ গড়ার যে স্বপ্ন আমাদের জনগণ ছাত্ররা দেখেছে, সেই স্বপ্ন যাতে আমাদের বাস্তবায়ন হয়। তবে এ বিষয়ে কর্তৃপক্ষ বলছে সরকারি সিদ্ধান্তে আখমারাই কার্যক্রম স্থগিত করা হয়েছে। নতুনভাবে নির্দেশনা পেলে আবারও চালু হবে প্রতিষ্ঠানটি। আমরা বন্ধও করি নাই, আমরা সবসময় চালু করার পক্ষে, কারণ সরকারের চিঠিতে বন্ধ হয়েছে এবং সরকারের চিঠিতেই চালু হবে। সাধারণ মানুষের দাবি বন্ধ চিনি কলটি চালু করে পরিকল্পনা মাফিক চালালে লাভবান হবে সরকার, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে এ অঞ্চলের মানুষ। নাইদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। এই ছিল এখনকার সংবাদ সকাল। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ সবাইকে।